হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেট, গুরুত্বপূর্ণ বিগ ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো সেটি হচ্ছে 2014 প্রাথমিক টেট মান্যতা পেয়ে গেল কলকাতা হাইকোর্টে। কিভাবে মান্যতা পেল, কিভাবে টেট 2014 বৈধতা পেয়ে গেল, তার উপযুক্ত প্রমাণ সহ ব্যাখ্যা করব আজকের এই ভিডিওতে। হাইকোর্টের অর্ডার কপিতে ইতিহাস সৃষ্টিকারী যে অর্ডার কপি প্রকাশিত হয়েছে, সেখানে 2014 প্রাথমিক টেট সম্পূর্ণভাবে বৈধ হয়ে গেল। 2014 যে ডিজিটাইজড ওএমআর রয়েছে পর্ষদের হাতে, সেটাকে মান্যতা দিয়ে দিল কলকাতা হাইকোর্ট। মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থার টেট বাতিলের হুঁশিয়ারির মন্তব্যকে সম্পূর্ণরূপে পাল্টে গিয়ে বৈধ হয়ে গেল টেট 2014। কিভাবে বৈধ হলো, কি কি তথ্য আদালতের হাতে প্রমাণ হিসেবে পৌঁছালো, কিভাবে টেট 2014 মান্যতা পেল, তার প্রমাণ সহ ব্যাখ্যা করব আজকের এই ভিডিওতে। তো চলুন কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আমরা জানি কলকাতা হাইকোর্টে বেশ কিছুদিন আগে মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা তিনি টেট বাতিলের হুঁশিয়ারি দিয়েছিলেন। 2014 যে টেট প্রাথমিক টেট নিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ, সেই টেটের বাতিলের হুঁশিয়ারি দিয়েছিলেন। যদি অরিজিনাল ওএমআর শিট না থাকে, শুধুমাত্র ডিজিটাইজ ডেটা দিয়ে প্রমাণ করা যাবে না যে এর এই তথ্যের সত্যতা রয়েছে। কিন্তু আজকের এই অর্ডার কপির মধ্যে আমরা পরিষ্কার বুঝতে পারবো যে ডিজিটাইজ ডেটা এবং অরিজিনাল যে ডেটা, সেই সমস্ত ডেটাগুলোর কি বৈধতা রয়েছে কিনা। এই মামলার সঙ্গে টোটাল 4জন পিটিশনারের 4টি পিটিশন রয়েছে। তার মধ্যে একজন রিট পিটিশনার তিনি টেট পাস করতে পারেননি। অন্য 3জন যারা রিট পিটিশনার রয়েছে, তারা প্রশ্নভুল মামলার মধ্য দিয়ে টেট পাস করে এবং তাদেরকে এই অর্ডারের মধ্য দিয়ে চাকরির নির্দেশ দিলেন মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা। আমি এই ভিডিওর একদিন আগের একটা ভিডিও পাবলিশ করেছিলাম 2014 টেট যে বাতিল হচ্ছে না সেটা সংক্রান্ত বিষয় নিয়ে। সেখানে যে যে কথাগুলো বলেছিলাম, হুবহু তার অর্ডার কপির মধ্যেও কিন্তু একই রকম বক্তব্য পেশ করা হয়েছে। আগের ভিডিওটা না দেখলে অবশ্যই একবার করে দেখে আসবেন যে আমার কথার কতটা সত্যতা রয়েছে। তো চলুন সরাসরি আমরা অর্ডার কপির বিস্তারিত ব্যাখ্যাটা একবার দেখে নিই। তো আমরা চলে এসেছি অর্ডারের মূল বক্তব্যের দিকে। তো প্রথম প্যারাতে যেটা রয়েছে, মিস্টার ধীরজ ত্রিবেদী লার্নেড ডিএসজিআই রিপ্রেজেন্ট দ্য সিবিআই, অর্থাৎ সিবিআই এর পক্ষ থেকে ধীরাজ ত্রিবেদী মহাশয় তিনি তার বক্তব্য পেশ করছিলেন। 2 নম্বরে যেটা বলা হচ্ছে, ইট ইজ সাবমিটেড বাই মিস্টার ধীরজ ত্রিবেদী দ্যাট অ্যাট প্যারাগ্রাফ নাম্বার 8 অফ দ্য অর্ডার ডেটেড 2রা এপ্রিল 2024 তারিখে যে অর্ডার দিয়েছিল তার প্যারাগ্রাফ নাম্বার 8-এ মিস্টার ধীরাজ ত্রিবেদী তিনি কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করেছিলেন, সাবমিট করেছিলেন। দ্য পার্টি অ্যাডেড শুড বি ডিসক্রাইবড অ্যাজ দ্য ডিআইজি সিট সিবিআই ইন স্টেট অফ জয়েন্ট ডিরেক্টর সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন কলকাতা। অর্থাৎ এই মামলার সঙ্গে যারা পার্টি রয়েছে তাদেরকে তাদের যে বিশ্লেষণ, তাদের যে ডকুমেন্টসগুলো রয়েছে, তাদের যে ডিজিটাইজ ওএমআর শিটগুলো রয়েছে, সেগুলোকে এই সিবিআই সিট বা ডিআইজি তারা সমস্ত বিষয়গুলোকে রিপ্রেজেন্ট করেছে কলকাতা হাইকোর্টের কাছে, বা তথ্যগুলো জমা করেছে কলকাতা হাইকোর্টের কাছে। লেট দ্য কজ টাইটেল বি কারেক্টেড অ্যাকর্ডিংলি ইন সো ফার অ্যাজ দ্য অ্যাডেড রেসপন্ডেন্ট সিবিআই ইজ কনসার্ন। সিবিআই কে রেসপন্ডেন্ট পার্টি হিসেবে এই মামলার সঙ্গে যুক্ত করা হয়েছিল। দ্য সিবিআই হ্যাজ ফিল এ রিপোর্ট ইন টার্ম অফ দ্য অর্ডার ডেটেড 2nd এপ্রিল 2024 অ্যান্ড সেম ইজ টেকেন অন রেকর্ড। অর্থাৎ 2রা এপ্রিল 2024 তারিখে কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো সিবিআই একটা রিপোর্ট ফাইল করে। সেই রিপোর্ট ফাইলটা কলকাতা হাইকোর্টে জমা করে এবং কলকাতা হাইকোর্ট সেটাকে রেকর্ড হিসেবে গ্রহণ করেছে। এবার আমরা অর্ডারের মূল বক্তব্যের দিকে প্রবেশ করছি। 5 নম্বর প্যারাগ্রাফে যেটা বলা হচ্ছে, ইন দ্য রিপোর্ট হার্ড কপিজ অ্যাজ ওয়েল অ্যাজ সিডি কন্টেইনিং সফট কপি হ্যাভ বিন অ্যানেক্সড। অর্থাৎ সিবিআই যে রিপোর্ট পেশ করেছে সেখানে হার্ড কপি হিসেবে, হার্ড কপির সঙ্গে সিডিও যুক্ত রয়েছে এবং সফট কপি সেগুলোকে অ্যানেক্স হিসেবে গ্রহণ করা হয়েছে। দ্য মার্কস অফ 4 পিটিশনার্স, 4জন পিটিশনার রয়েছেন ইন ডিজিটাইজ ফর্ম available in the server as entered Mr. S. Basu Rai Company are as follows. এই মামলার সঙ্গে যে 4জন পিটিশনার রয়েছেন তাদের ওএমআর এর যে ডিজিটাল কপি, ডিজিটাল ডেটা, সেটা অ্যাভেলেবেল রয়েছে এস রায় বাসু অ্যান্ড কোম্পানি, তাদের যে সার্ভার ছিল সেই সার্ভারের মধ্যে। ওএমআর মূল্যায়নকারীর এই সংস্থা এস বাসু রায় কোম্পানি তারা যে ডেটাগুলো দিয়েছে এই 4জন পিটিশনারে তারা কত কি মার্কস পেয়েছিল তার সমস্ত ডেটাটা একটা টেবিলের মধ্যে সাবমিট করা হয়েছে। এই 4জন পিটিশনার তারা ডিজিটাইজ যে ওএমআর শিট রয়েছে সেখানে কত মার্কস তাদের রয়েছে সেটা আমরা দেখবো। যে প্রথমেই রয়েছে সিরিয়াল নাম্বার, ক্যান্ডিডেট নেম রয়েছে, এখানে তাদের রোল নাম্বার রয়েছে, মার্কস অবটেইন তারা কে কত পেয়েছিল 2014 টেটে এবং তাদের রেজাল্ট কি রয়েছে। তো প্রথম যিনি রয়েছেন ফারজানা খাতুন, তার রোল নাম্বার এখানে রয়েছে, তিনি টোটাল টেটে পেয়েছিলেন 77 নাম্বার, 77 নাম্বার পেয়েছিলেন। নট কোয়ালিফাইড ক্যান্ডিডেট, তিনি তা পাস করতে পারেননি। সেকেন্ড যে ক্যান্ডিডেট রয়েছেন ফারাদ ফিরোজ, তার টেট রোল নাম্বার রয়েছে এখানে, তিনি 85 মার্কস পেয়েছিলেন, রেজাল্ট হিসেবে রয়েছে নট কোয়ালিফাইড। 3 নাম্বার যিনি ক্যান্ডিডেট রয়েছেন এমডি আফজাল ইমাম, তার রোল নাম্বার রয়েছে এখানে, তিনি পেয়েছিলেন মাত্র 47 নাম্বার,
নট কোয়ালিফাইড তার রিমার্কসে রয়েছে। এবং অন্যদিকে 4 নম্বর যে পিটিশনার রয়েছেন খালিদ আফরোজ আনসারি, তার টেটের রোল নাম্বার রয়েছে, তিনি পেয়েছিলেন 85 মার্কস, 85 পেয়েছিলেন নট কোয়ালিফাইড হিসেবে। তার রেজাল্ট এখানে শো করছে। ডিজিটাইজ ডেটা, ডিজিটাইজ যে ওএমআর শিট রয়েছে সেই ডিজিটাইজ ওএমআর শিট এস রায় বাসু কোম্পানির সার্ভারে যেটা ছিল সেই তথ্য সেখান থেকে কালেক্ট করেছে সিবিআই। সেই তথ্যগুলো সম্পূর্ণভাবে অর্ডার কপির মধ্যে তুলে ধরা হয়েছে। 6 নম্বর প্যারাগ্রাফে যেটা বলা হচ্ছে, ইট ইজ সাবমিটেড বাই লার্নেড, সিবিআই এর পক্ষ থেকে তারা যে বিষয়গুলো এখানে দেখাচ্ছে, দ্যাট দ্য ডিজিটাইজ ইমেজ of the OMR sheet of all candidates of examination conducted by West Bengal Board of Primary Education for TET 2014 were captured by S. Basu Rai and Company। অর্থাৎ সিবিআই এর পক্ষ থেকে তারা দাবি জানিয়েছে যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি 2014 সালে যে টেট পরীক্ষা নিয়েছিল সেই টেটের ওএমআর শিটের মূল্যায়নের জন্য এস বাসু রায় কোম্পানিকে সেখানে বরাদ্দ দেওয়া হয়েছিল। এবং তারা যে ওএমআর শিট এভালুয়েশন করেছিল বা ইমেজটা কালেক্ট করেছিল, এই মেশিনগুলো সেই ওএমআর শিটের ইমেজগুলো ধরে রাখতে সক্ষম ছিল। দ্য হার্ড ড্রাইভ অন হুইচ সাচ ক্যাপচার ওয়াজ মেড, অর্থাৎ এই যে মেশিনগুলো ওএমআর শিট মূল্যায়নের যে মেশিনগুলো বা স্ক্যান করার যে মেশিনগুলো, সেই মেশিনগুলো তার ইমেজ ক্যাপচার করতে সক্ষম ছিল। stored has been destroyed and was not made available to the CBI। অর্থাৎ স্ক্যান করা যে ডেটা তথ্য সেগুলো স্টোর করতে সক্ষম ছিল, কিন্তু এই মুহূর্তে সেই ডেটাগুলো অ্যাভেলেবেল নেই। এই মুহূর্তে সিবিআই এর হাতে সেগুলো তারা দেখেছে যে সেগুলো সম্পূর্ণভাবে ডিস্ট্রয়েড হয়ে গেছে। কোন রকম সেখানে একটা হার্ড ডিস্কও পড়ে নেই, সমস্তটাকেই ধ্বংস করে ফেলা হয়েছে। দ্য সিবিআই হ্যাজ নট বিন অ্যাবল টু এক্সট্রাক্ট, অর্থাৎ যে তথ্যগুলোকে ডিস্ট্রয় করা হয়েছে বা ডিলিট করা হয়েছে সেই তথ্যগুলোকে কোনো রকম ভাবে এক্সট্রাক্ট করতে পারেনি বা উদ্ধার করতে পারেনি সিবিআই। ইভেন পিসেস অফ দ্য হার্ড ডিস্ক ইন হোয়াট এভার ফর্ম দ্য অ্যারেস্টেড অ্যাকিউজড পারসন আর ইভেন আদারওয়াইজ, অর্থাৎ হার্ড ডিস্কের একটা পিচও, কোনো রকম একটা পিচও তারা, একটা টুকরো তারা উদ্ধার করতে পারেনি। এমনকি যে সমস্ত ক্যান্ডিডেটরা, যে সমস্ত ব্যক্তিরা অ্যারেস্ট হয়েছিলেন, তাদের যে অ্যাকিউজ যে সমস্ত পার্সন রয়েছেন, ব্যক্তিরা রয়েছেন, তাদের থেকেও কোনো তথ্য সংগ্রহ করতে পারেনি। এবার আমরা মূল বক্তব্যের দিকে দেখবো যে 2014 টেট কিভাবে মান্যতা পেল, কিভাবে বৈধতা পেয়ে গেল, তার পাশাপাশি ডিজিটাইজ যে ওএমআর শিট, সেই ওএমআর শিট কিভাবে মান্যতা পেয়ে গেল তা আমরা এই প্যারাগ্রাফের মধ্যেই কিন্তু দেখতে পাবো। তো 7 নম্বর প্যারাগ্রাফে যেটা বলা হচ্ছে, ইন সো ফার অ্যাজ দ্য তিনজন পিটিশনার আর কনসার্ন, তিনজন পিটিশনারের পক্ষে এই কথাটি বলা হচ্ছে, দ্য বোর্ড হ্যাজ however been able to supply a copy of OMR sheet। এই তিনজন ক্যান্ডিডেট তারা আরটিআই করেছিল। আরটিআই করার ফলে তাদের যে ওএমআর শিট, সেই ওএমআর শিটের যে ডিজিটাইজ স্ক্যান কপি, ডিজিটাইজ নয় মানে অরিজিনাল যে ওএমআর শিট ছিল সেটার স্ক্যান কপি প্রোভাইড করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। অফ ইজ অফ দেম ডিউলি সাইন বাই দ্য সেক্রেটারি, সেই ওএমআর শিটগুলো সেক্রেটারির সাইন মাধ্যমে ক্যান্ডিডেটকে প্রোভাইড করা হয়েছিল। দ্য সেই ডকুমেন্টস আর ট্রিটেড অ্যাজ সেকেন্ডারি এভিডেন্স, এই ডকুমেন্টসগুলোকে সেকেন্ডারি এভিডেন্স হিসেবে গ্রহণ করছে আদালত। অর্থাৎ প্রাইমারি এভিডেন্স হচ্ছে সিবিআই ডেটা তথ্য, ডিজিটাইজ ডেটা তথ্য, এবং সেকেন্ডারি এভিডেন্স হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদের দেওয়া ওএমআর শিটের দেওয়া তথ্য। এই লাইনটাই হচ্ছে মূল লাইনটা রয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি, দ্য সেইড সেকেন্ডারি এভিডেন্স, যে সেকেন্ডারি ডেটা এভিডেন্সটা এই মুহূর্তে প্রোভাইড করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, ম্যাচড, অর্থাৎ সিবিআই যে ডেটা দিয়েছে সেই ডেটার সঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদের দেওয়া ডেটা সম্পূর্ণভাবে ম্যাচ করে গেল with the digitized data of total marks given by the board to each of the petitioners। অর্থাৎ এই তিনজন পিটিশনারের সিবিআই যে তথ্য দিয়েছে, সিবিআই যে মার্কস তার প্রোভাইড করেছে, ডিজিটাইজ ডেটা প্রোভাইড করেছে, সেই ডেটার সঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদের দেওয়া ডেটার সঙ্গে সম্পূর্ণভাবে ম্যাচ করে গেল। 2017 সালে যখন প্রাথমিক শিক্ষা পর্ষদ আরটিআর রিপ্লাই দিচ্ছিল, এই তিনজন পিটিশনার তারা কিন্তু 500 টাকা দিয়ে এই অরিজিনাল ওএমআর শিটের যে জেরক্স কপি বা কার্বন কপি তারা কিন্তু কালেক্ট করে নিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছ থেকে আরটিআর মাধ্যমে। এবং সেই তথ্য, সেই অরিজিনাল ওএমআর এর স্ক্যান কপির মধ্যে যে তারা যে মার্কসটা পেয়েছে, সেই মার্কসের সঙ্গে সিবিআই যে ডিজিটাইজ ডেটা, সেই ডিজিটাইজ ডেটার সঙ্গে সম্পূর্ণভাবে ম্যাচ করে গেল। আর এই ম্যাচ করে যাওয়া মানেই ডিজিটাইজ যে ডেটা রয়েছে, ডিজিটাইজ যে ওএমআর শিট রয়েছে, সেই ওএমআর শিটের বৈধতা পেয়ে গেল। আর এই ডিজিটাইজ ডেটা বৈধ পেয়ে যাওয়া মানেই কিন্তু 2014 টেট সম্পূর্ণভাবে বৈধতা পেয়ে গেল, সম্পূর্ণভাবে মান্যতা পেয়ে গেল। এবং সেই সঙ্গে আরো কতগুলো পয়েন্ট রয়েছে সেগুলো আমরা দেখব। সেই পয়েন্টগুলো থেকেও আমরা দেখব যে 2014 টেট আরো কিভাবে মান্যতা পাচ্ছে। In the above circumstance, the petitioner shall be entitled to the benefit of the order dated 19 অক্টোবর 2023 তারিখে পাস বাই 19 অক্টোবর 2023 তারিখে একটা গুরুত্বপূর্ণ অর্ডার হয়েছিল। সেই অর্ডারেও এরকমই এমন পিটিশনাররা তারা কিন্তু বেনিফিটেড হয়েছিলেন, তারা একই রকম ভাবে চাকরি পেয়েছিলেন। কিভাবে বেনিফিটেড হয়েছিলেন এই সমস্ত পিটিশনাররা পরের লাইনে কিন্তু উল্লেখ করা রয়েছে, দ্য বেনিফিট
being 5 marks for wrong questions or answer key in the Urdu part of TET 2014। অর্থাৎ 2014 যে প্রাথমিক টেট, সেই টেটের উর্দু যে অংশটা রয়েছিল, উর্দু পার্টের মানে উর্দু কোশ্চেনের মধ্যে টোটাল 5 মার্কস, টোটাল 5টা কোশ্চেন ভুল বা 5টা অ্যান্সার কির মধ্যে ভুল ছিল পিটিশনারদের দাবি মতো, এবং সেই মামলাটাও তারা জিতে গিয়েছিল। এই জন্য তারা এই পিটিশনাররা এই 5 নাম্বার তারা এক্সট্রা পেয়ে গেছিল এই উর্দু মিডিয়ামের কোশ্চেন ভুলের জন্য বা অ্যান্সার কি ভুল গ্রহণ করার জন্য। সেখানে দেখা যাচ্ছে 2 মার্কস ফর চাইল্ড ডেভেলপমেন্ট, অর্থাৎ সিডিপি থেকে 2 নাম্বার পাচ্ছে। এখন এই ক্যান্ডিডেটদের 5 নাম্বার করে যদি দেওয়া হয় তাহলে তারা টেট পাস করে যাচ্ছে। দেখুন, প্রথম যে ক্যান্ডিডেট 77 পেয়েছিল তার সঙ্গে 5 যোগ করলে এখানে 82 নাম্বার হয়ে যাচ্ছে, আর 82 এই মুহূর্তে তারা টেট পাস হিসেবে গ্রহণ করা হচ্ছে। সেক্ষেত্রে প্রথম জন ক্যান্ডিডেট তিনি কিন্তু টেট পাস করে যাচ্ছেন। সেকেন্ড জন ক্যান্ডিডেট 85 মার্কস পেয়েছেন, যদিও তিনি যদি ওবিসি এ ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে প্রথম থেকে তিনি পাস করে যাচ্ছেন, কিন্তু এই তথ্যটা যেহেতু 2016 সালের স্ক্যান করা তথ্য তাই এখানে নট কোয়ালিফাইড রয়েছে। পরবর্তীকালে 2022 সালের অর্ডার অনুসারে 82 টেট পাস ক্যান্ডিডেটরা তারা পাস করে। তার পাশাপাশি যদি ওবিসি এ ক্যান্ডিডেট নাও হয়ে থাকে তাহলে 85 প্লাস যদি আরো 5 নাম্বার যোগ করা হয় 90 পেয়ে যাচ্ছেন, তিনি জেনারেলেই পাস করে যাচ্ছেন। এবং 3 নাম্বার যে ক্যান্ডিডেট তাকে 5 নাম্বার দিলে তিনি কিন্তু টেট পাস করতে পারছেন না, তার জন্য কোনো স্পেসিফিক ভাবে অর্ডার হচ্ছে না। তো আমরা দেখবো অর্ডার কপির মধ্যে তিনি এই 3 জন পিটিশনারের মধ্যে 4 জন পিটিশনার প্রত্যেকের জন্য কিভাবে অর্ডার দিচ্ছেন, এবং লাস্ট যিনি আছেন 85 প্লাস 5 হলে তিনি 90 অর্থাৎ জেনারেলি টেট পাস করে যাচ্ছেন। শুধু 5 নাম্বার নয়, এখানে যেটা দেখা যাচ্ছে যে 5 নাম্বার তারা পেয়েছে উর্দু মিডিয়ামের ক্ষেত্রে এবং 2 নাম্বার পেয়েছে তারা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগির ক্ষেত্রে। নিচের লাইনে সেটা কিন্তু আমরা আরো পরিষ্কারভাবে বুঝতে পারছি। দেখুন, যেটা বলা হচ্ছে, দ্য অ্যাওয়ার্ড অফ aforesaid 7 marks of the petitioner shall be subject of verification by the West Bengal Board of Primary Education। অর্থাৎ 5 নম্বরে উর্দু মিডিয়ামের কোশ্চেন ভুল বা অ্যান্সার কি ভুলের জন্য, এবং 2 নম্বর পাচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগির ক্ষেত্রে। এই হিসেবে টোটাল তারা 7 নম্বর পেয়ে যাচ্ছে। The secretary of the board may, if necessary, summon the petitioners to explain the entitlement of the 7 marks। প্রাথমিক শিক্ষা পর্ষদের সেক্রেটারি যদি তিনি প্রয়োজন মনে করেন তাহলে এই 7 মার্কস তারা কিভাবে পেয়ে গেল সেটা কিন্তু এক্সপ্লেইন করতেই পারেন। এরপরে কি দাবি জানাচ্ছে, আফটার এডিশনের অফ 7 মার্কস, এই 7 নাম্বার তাদেরকে দিয়ে দেওয়ার পর, অ্যাড করে দেওয়ার পর, ইফ এনি অফ দ্য 4 পিটিশনার, যে কোনো এই 4 জন পিটিশনারের মধ্যে যে কোনো পিটিশনার যদি কোয়ালিফাই করে থাকে, মানে কোয়ালিফাই তো করছেই, 3 জন কোয়ালিফাই করছে উইথ পাস মার্কস, তারা কিন্তু কোয়ালিফাই করে যাচ্ছে পাস মার্কস নিয়ে। They shall be deemed to have been entitled to the participate in the 2016 recruitment process conducted by West Bengal Board of Primary Education। অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদ 2016 সালে যে রিক্রুটমেন্ট প্রসেস কন্ডাক্ট করেছিল, সেই রিক্রুটমেন্ট প্রসেসে এই ক্যান্ডিডেটরা, এই 4 জন ক্যান্ডিডেট যদি কেউ টেট পাস করে থাকে, তার মধ্যে 3 জন টেট পাস করছে, তারা অবশ্যই এই নিয়োগ প্রক্রিয়ায় পার্টিসিপেট করার জন্য তারা কিন্তু আবেদন জানাবে বা তাদের আবেদন জানানোর অধিকার রয়েছে। And shall undergo the process of interview, aptitude test, স্ক্রুটিনি অ্যান্ড ভেরিফিকেশন। এবং তারা যদি আবেদন জানায় তাহলে তাদেরকে ইন্টারভিউ প্রসেস কন্ডাক্ট করতে হবে, অ্যাপটিটিউড টেস্ট গ্রহণ করতে হবে, তাদের ভেরিফিকেশন করাতে হবে, এবং স্ক্রুটিনি এবং ভেরিফিকেশন দুটোই তাদেরকে করাতে হবে। কোর্ট একটা বিষয় নোটিশ করেছে যে দ্যাট দ্য পিটিশনার্স ইন একটা মামলার সঙ্গে আফজল ইমাম, তার এই মামলার সঙ্গে ইজ আনলাইকলি টু সাকসিড দ্য টেট গিভেন 47 মার্কস obtained by him as disclosed by CBI। অর্থাৎ এই আফজল ইমাম তিনি টোটাল পেয়েছিলেন 47 নাম্বার, তাকে যদি 7 নাম্বার এক্সট্রা দেওয়াও হয় তাহলে তার নাম্বার কি দাঁড়াচ্ছে 54 নাম্বার, তিনি কিন্তু টেট পাস করতে পারছেন না। তো এই 47 নাম্বার তাকে শো করিয়েছে সিবিআই, যে তথ্য দিয়েছে কলকাতা হাইকোর্টে, সেই তথ্যের মধ্যে তিনি কিন্তু 47 পেয়েছেন, সেটা প্রুভ হয়েছে। আবারও 2014 প্রাথমিক টেট কিভাবে বৈধতা প্রমাণ পাচ্ছে, কিভাবে মান্যতা পাচ্ছে, প্যারাগ্রাফ পড়লেই আমরা আরো পরিষ্কার হব, আরো ক্লিয়ার হব। দেখুন, যেটা বলা হচ্ছে, সাবজেক্ট টু স্যাটিসফ্যাকশন বাই দ্য বোর্ড অ্যাজ ইন্ডিকেটেড অ্যাবাভ, উপরে যে সমস্ত বিষয়গুলো ইন্ডিকেট করেছে কলকাতা হাইকোর্ট, let টেট সার্টিফিকেট বি ইস্যুড to the eligible petitioners based on digitized data produced by the CBI today। অর্থাৎ আজকে কলকাতা হাইকোর্টে সিবিআই তারা যে ডিজিটাইজড ডেটা প্রোভাইড করেছে, এই সমস্ত পিটিশনারদের যে মার্কস তারা প্রোভাইড করেছে, সেই মার্কস যেহেতু আরটিআই করা রিপ্লের সঙ্গে ম্যাচ করে যাচ্ছে, তাই এই ডিজিটাইজড ডেটার উপর বেস করে তাদেরকে টেট সার্টিফিকেট ইস্যু করার জন্য নির্দেশ দিলেন মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা। তাহলে আমরা দেখলাম 3 জন পিটিশনার যারা টেট পাস করে যাচ্ছে প্রশ্নগুলোর সঙ্গে যুক্ত হওয়ার পরেও, বা তারা প্রশ্নগুলোর সঙ্গে যুক্ত না হলেও বেশ কিছু জন তারা কিন্তু টেট পাস করে যাচ্ছে, এবং তাদেরকে কিন্তু টেট পাস সার্টিফিকেট ইস্যু করার নির্দেশ দিলেন মাননীয় বিচারপতি। তাহলে 2014 টেট থেকে যদি আবার টেট পাস সার্টিফিকেট ইস্যু করার নির্দেশ আসে তাহলে কিন্তু 2014 টেট সম্পূর্ণভাবে এস্টাবলিশড হয়ে গেল, সম্পূর্ণভাবে মান্যতা পেয়ে গেল, সম্পূর্ণভাবে বৈধ হয়ে গেল। সুতরাং কোনো রকম ভাবে আর কোনো কনফিউশন থাকলো না,
টেট পাশের বাতিলের যে হুঁশিয়ারি সেই বিষয়টা কিন্তু সম্পূর্ণভাবে এখানে খারিজ হয়ে যাচ্ছে। যদিও মাননীয় বিচারপতি তিনি কিন্তু এই বিষয়টা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন আগের দিনের কোর্ট রুমের মধ্যেই। তিনি বলেছিলেন যে আমি তো টেট বাতিলের হুঁশিয়ারি সেটা মৌখিকভাবে ওই সময়ের পরিস্থিতিতে এই বক্তব্যটা পেশ করেছিলাম, কিন্তু সেটা তো আমি অর্ডার কপির মধ্যে উল্লেখ করিনি। তাহলে এই তথ্যগুলো ইউটিউব বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলো তারা কিভাবে পরিবেশন করছে, সেই তথ্যগুলো ভুল পরিবেশন করছে, এটা কিন্তু ঠিক হচ্ছে না, এই কথাও কিন্তু তিনি আগের দিন বলেছিলেন। এরপর যেটা বলা হচ্ছে, দ্য বোর্ড শ্যাল কন্ডাক্ট দ্য রিমেইনিং প্রসেস ইন দ্য সো ফার অ্যাজ দ্য অর্ডার 3 ক্যান্ডিডেটস নেমলি আফরোজা খাতুন, ফারহাদ ফিরোজ, খালিদ আফরোজ আনসারি ইন টার্মস অফ দ্য ডিরেকশন পাস হেয়ার ইন অ্যাবাভ। অর্থাৎ এই তিনজন ক্যান্ডিডেট যারা টেট পারেছে, এই তিনজন ক্যান্ডিডেটকে উপরে যেমন নির্দেশ দিয়েছেন মাননীয় বিচারপতি, বাদবাকি সমস্ত প্রসেসগুলো প্রাথমিক শিক্ষা পর্ষদকে মেনে চলতে হবে, সেই মতো প্রসেস কমপ্লিট করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে কি জানানো হচ্ছে, মিস্টার সৈকত ব্যানার্জি তিনি পর্ষদের লার্নেড সিনিয়র অ্যাডভোকেট, তিনি কি জানাচ্ছেন, কাউন্সিল ফর দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, তিনি কি জানাচ্ছেন, অপোজ করছেন অর্থাৎ বিরোধিতা করছেন দ্য প্রেয়ার্স অফ দ্য পিটিশনার যে বক্তব্য তারা রেখেছেন বা তারা যে দাবি জানিয়েছেন সেটা সম্পূর্ণভাবে বিরোধিতা করছেন বা মেনে নিচ্ছেন না। অ্যান্ড দ্য অ্যাফোরসাইড অর্ডার সিন্স 2016 রিক্রুটমেন্ট প্রসেস হ্যাজ বিন কমপ্লিটেড। 2016 রিক্রুটমেন্ট প্রসেস ইতিমধ্যে সম্পূর্ণভাবে কমপ্লিট করে ফেলেছে তারা 2017, অ্যান্ড দ্য নো ভ্যাকেন্সিস আর অ্যাভেলেবেল। এই মুহূর্তে সেখানে কোনো রকম ভাবে ভ্যাকেন্সি আর নেই। এলিজিবল পিটিশনার্স আফটার কমপ্লাইং উইথ দ্য টার্মস as indicated herein above shall only the entitled to recommendation if successfully against future vacancies। অর্থাৎ এই যে পিটিশনারদের কথা বলা হলো, এই পিটিশনাররা তারা যে যদি মার্কস তারা পেয়ে থাকে এবং তারা যদি টেট পাস করে থাকে, তাহলে প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদেরকে রেকমেন্ডেশন করতে পারে, তাদেরকে সাকসেসফুল হিসেবে গ্রহণ করতে পারে। কখন? এগেইনস্ট ফিউচার ভ্যাকেন্সি, পরবর্তী ভবিষ্যতে যে ভ্যাকেন্সি ক্রিয়েট হবে সেই ভ্যাকেন্সিতে তাদেরকে অ্যাকোমোডেট করতে পারে। The order shall not apply to those who have been already received appointment। যদি কেউ অ্যাপয়েন্টমেন্ট পেয়ে থাকে এই সমস্ত পিটিশনারদের মধ্যে, তাহলে তাদের জন্য এই অর্ডারটিকে কার্যকরী করা হবে না। অর্থাৎ তারা যেহেতু চাকরি পেয়ে গেছে, তাহলে তাদের জন্য ভবিষ্যৎ ফিউচার যে ভ্যাকেন্সি ক্রিয়েট হবে সেখানে আর তাদেরকে অ্যাকোমোডেট করার প্রয়োজনীয়তা আসবে না। কিন্তু তাদের টেট পাস সার্টিফিকেট ইস্যু করতে হবে যদি তারা টেট পাস করে থাকে, এবং একটা নির্দিষ্ট টাইম লাইনও বেঁধে দিলেন। নির্দিষ্ট টাইম লাইনের মধ্যে কিন্তু সমস্ত প্রক্রিয়াটি কমপ্লিট করতে বলেন। ইট ইজ এক্সপেক্টেড that the aforesaid process be completed within a period of 2 months from the date। অর্থাৎ আজকের অর্ডারের ডেট থেকে 2 মাস সময়ের মধ্যে এই সমস্ত প্রসেসটা, সমস্ত প্রক্রিয়াটা প্রাথমিক শিক্ষা পর্ষদকে কমপ্লিট করতে হবে। The West Bengal Board of Primary Education may approach this court for any clarification or any order after scrutinizing the CD or soft copy supplied by the CBI today to them। অর্থাৎ সিবিআই যে তথ্যগুলো পরিবেশন করেছে, কলকাতা হাইকোর্টে জমা করেছে সিডি এবং সফট কপি, তার যে স্ক্রুটিনির যে বিষয়গুলো রয়েছে বা তার যদি কোনো রকম ভাবে ক্লারিফিকেশন প্রয়োজন হয় বা প্রাথমিক শিক্ষা পর্ষদ যদি কোনো কিছু বিষয় জানার থাকে, তাহলে তারা কোর্টকে জানাতে পারে। কোর্ট সেই মতো তাদেরকে গাইডলাইন করবে বা তার সেই মতো পথ দেখাবে। উইথ দ্য অ্যাফোরসাইড ডিরেকশনস দ্য রিট পিটিশনার্স আর অলসো ডিসপোজ অফ। অর্থাৎ এই মুহূর্তে সম্পূর্ণভাবে এই মামলাটি সম্পূর্ণ খারিজ করে দিলেন। দেয়ার শ্যাল বি নো অর্ডার অ্যাজ টু কস্ট। আর কোনো রকম ভাবে অন্য কোনো রকম ভাবে আর অর্ডার দিচ্ছেন না মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা। তাহলে আমরা দেখলাম যে ডিজিটাইজ ওএমআর শিট মান্যতা পেয়ে গেল। 2014 যে প্রাথমিক টেট হয়েছিল সেই টেটে যে ডিজিটাইজ ওএমআর শিট একমাত্র হাতিয়ার রয়েছে এই মুহূর্তে, সেই ডিজিটাইজ ওএমআর শিট সম্পূর্ণভাবে স্টাবলিশড হয়ে গেল কলকাতা হাইকোর্টে। যদিও এর আগে সুপ্রিম কোর্ট, ডিভিশন বেঞ্চ বা কলকাতা হাইকোর্টে বিভিন্ন সময় স্টাবলিশড হয়েছে, কিন্তু পুনরায় আবার নতুন করে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে এই ডিজিটাইজ ওএমআর শিট নতুন করে আবার এস্টাবলিশড হয়ে গেল। এই এস্টাবলিশড হয়ে যাওয়া মানেই 2014 টেট থেকে সেই টেট সম্পূর্ণভাবে বৈধ হয়ে গেল এবং মান্যতা পেয়ে গেল পুনরায় ভাবে। পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ।